প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জের অনলাইন ক্লাসে স্বাগতম। আর এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুবেল মোল্লা, সহকারী শিক্ষক, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের আলোচনার অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এবং আলোচনার বিষয় হচ্ছে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায় সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে উপনিবেশ বা উপনিবেশিক শাসন কী। এক দেশ যখন কোনো দেশের মানুষের উপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাকে উপনিবেশ বা উপনিবেশিক শাসন বলে। আরও যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমরা বলতে পারি বাংলা ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতা এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলা ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয় ইংরেজ উপনিবেশিক শাসন। এরপর আমরা জানতে চাব উপনিবেশিক যুগ কী। বাংলায় ইংরেজদের শাসনামলকে উপনিবেশিক যুগ বলা হয়, অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে উপনিবেশিক যুগ বলি। এরপর আমরা আলোচনা করব পার্ট 1, বাংলায় উপনিবেশিক শাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ যেখানে ধাপে ধাপে উপনিবেশ শাসনের পটভূমি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পটভূমি আলোচনা করতে হলে আমরা শুরুতে দেখতে পাই এই এলাকায় মৌর্য শাসনের মধ্য দিয়ে উপনিবেশ শাসনের পটভূমি শুরু হয়। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজদের আগমনের অনেক আগে থেকে এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। কাজেই বহিরাগতদের আগমন বাংলার ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। এর মধ্যে খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পূর্ণনগর হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পরে ভারতে প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকার আসে। সেনদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই সময় দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তবে শশাঙ্কের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না। তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাচ্ছন্যায় যুগ বা অরাজক অবস্থা। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝে পূর্বে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। তোমরা ছকে দেখতে পাচ্ছ যে পাল বংশের শুরু হয়েছিল 8 শতকের মাঝপর্ব থেকে। পালদের পতনের পর 11 শতকের শেষের দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেয়। সেন শাসনের অবসান ঘটে রাজা লক্ষণ সেনের পতনের মাধ্যমে ভাগ্য অন্বেষণে আগত তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ছোট একটি অংশ দখল করে বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন। তোমরা ছকে দেখতে পাচ্ছ বখতিয়ার খলজি 1204 থেকে 6 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া, উত্তর বাংলায় কিছুটা অংশ বখতিয়ার খলজি দখলে ছিল। নদিয়া, উত্তর বাংলা তুর্কি শাসন প্রতিষ্ঠা হলেও বাংলার পূর্বাঞ্চল আরও অনেক সময় পর্যন্ত সেন শাসকদের অধীনে ছিল। বিহার অভিযানে ব্যর্থতার পর 1206 সালে বখতিয়ার খলজি মারা যান। তবে তার মাধ্যমে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এ সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশ বা বিভাগে প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো হলো উত্তর বাংলা লখনৌ, পশ্চিম বাংলা সাতগাঁও এবং পূর্ব বাংলা সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁও শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির
মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। এভাবে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীন প্রতিষ্ঠা করে বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা ও শাহী বাঙালিয়ানা উপাধি ধারণ করেন। এভাবে তিনিই প্রথম বাঙ্গালা শব্দটি আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। স্বাধীন সুলতানি আমলের পর অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। যাই হোক, 1538 সালে অবসান ঘটে বাংলা স্বাধীন সুলতানি শাসনের। অবশ্য এর আগেই মোগল শক্তি দিল্লি সিংহাসন দখল করেছিল। মোগল শাসন সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণে বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা, পরে ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলা সিংহাসন। ভারতে মোগলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিমবাংলা ও উত্তর বাংলা অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি। 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবেই বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয়। এই মোগল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক ইংরেজ শক্তি। আর এইভাবে শুরু হয় উপনিবেশিক শক্তির শাসন। এরপর আমরা আলোচনা করব পার্ট 2, বাংলা ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। ইউরোপের কোনো কোনো দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি ও বাণিজ্যের বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠছিল। এর ফলে 14 শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারে প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। এই প্রতিযোগিতায় একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখলো বাংলা স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে বেশি লাভ করা সম্ভব। জব চার্নক নামক জৈনক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রাম ক্রয় করেন, যা পরবর্তীতে কলকাতা নামে পরিচিত হয়। এই কলকাতাই একসময় ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগ ও কূটকৌশল পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্যান্য ইউরোপীয় কোম্পানির তুলনায় প্রতিযোগিতা এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। এরপরে আমরা আলোচনা করব পার্ট 3। পার্ট 3-এর বিষয়বস্তু হচ্ছে বাংলায় উপনিবেশিক শক্তির বিজয়। আগেই বলা হয়েছে যে ইংরেজরা ক্রমশ ক্ষমতা আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল, ফলে বাংলার নবাবদের সাথে এদের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। নবাব আলী বর্দী খানের মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এ সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানো কঠিন কাজ, পাশাপাশি বড় খালা ঘসেটি বেগম ও সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠ ষড়যন্ত্র মোকাবিলার কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বা বণিক শ্রেণী সক্রিয় ছিল।
অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়াড়ি বণিক। এদের মধ্যে জগৎ শেঠ, অমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য। নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে। শাসন কাজে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে। এরই সর্বশেষ ফল হল 1757 সালের 23 জুন পলাশী আম্রকাননে পলাশী যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজের হাতে বাংলার পতন। এরপরে আমরা আলোচনা করব পার্ট 4 এবং 5। পার্ট 4 এবং 5 মূলত দুইটি পর্বে বিভক্ত। 1 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল, 2 ব্রিটিশ সরকারি শাসনামল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল ছিল 1765 থেকে 1857 সাল পর্যন্ত এবং ব্রিটিশ সরকারি শাসনামল ছিল 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। বক্সারের যুদ্ধের পর 1765 সালে রবার্ট ক্লাইভ দিল্লির শেষ মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। দেওয়ানি লাভের পর বাংলার নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাবিশ্বাস ওঠার অবস্থা, সে সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলে ব্যাপক ক্ষতি হয়। 1770 বাংলা 1176 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করে বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এদেশে একাধিক গভর্নর ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ শাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছিল, যেমন যোগাযোগ, রেল, ডাক ও তার ইত্যাদি। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান কাজগুলো হলো: 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। 1793 সালে স্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় এবং 3 রাষ্ট্র পরিশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। 4 মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কলকাতাই হয় বাংলার রাজধানী। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দখল পেয়ে ক্ষান্ত ছিল না। দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য বিভিন্ন সংকট দেখা দেয়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দিল্লির মসনদ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানি সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে। 1857 সালে কোম্পানি শাসনের প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, কিন্তু উন্নত অস্ত্র দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য নিষ্ঠুরতার যোগ ঘটিয়ে ইংরেজরা এ বিদ্রোহ দমন করে। এরপর 1858 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। ভারত শাসন আইনের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়, যিনি 15 সদস্য বিশিষ্ট পরামর্শ সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন। এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজপ্রতিনিধি নামে অভিহিত করা হয়। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এভাবেই ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ পার্লামেন্টে 1861 সালে ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয় এবং বঙ্গ আইনসভা প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয়। 1862 সালের 1 ফেব্রুয়ারি থেকে বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয়। সদস্য সংখ্যা প্রথমে 12 জন ছিল, 1892 সালে 21 জন করা হয়। শুরুতে এই সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার বিধান ছিল না। পরে ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ওঠে এবং এ ধারাই বাংলা সহ সারা ভারতে প্রচলিত হয়। তবে আইনসভার উপর ব্রিটিশ শাসকদের কর্তৃত্ব ঠিকই বহাল ছিল। এভাবেই সমগ্র বাংলা ও ভারতীয় উপমহাদেশে ইংরেজের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই এটাই ছিল আমাদের 8ম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের
আলোচনা বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ। ভালো থেকো তোমরা।